আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এসেছি। আবহাওয়া দপ্তরে কিরম কি কাজ হয়, কিভাবে আমরা টেম্পারেচার, রেনফল, উইন্ড স্পিড, উইন্ড ডিরেকশন এগুলো জানতে পারছি, সেই ইনস্ট্রুমেন্টগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে, যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয় যে যে ডেটাটা তারা নিউজ থেকে পাচ্ছেন সেগুলো কিভাবে আসছে, তার অরিজিনটা কোথায়। তো সেই জন্য এগুলো ডিসপ্লে করা হয়েছে। এটা যেমন সেলফ রেকর্ডিং, এটাকে বলা এসআরআরজি, সেলফ রেকর্ডিং রেন গজ। এটা 24 ঘন্টায় প্রত্যেক ঘন্টায় কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা এই চার্ট থেকে আমরা এখানে 1 থেকে 24 অব্দি মার্কিং করা রয়েছে। 24 ঘন্টায় কিরম রেকর্ড হচ্ছে রেনফল সেটা এই চার্ট থেকে আমরা পাই। কাজ করে কি হবে, এর ওপর থেকে এটা ঢাকনা দেওয়া থাকে, এর ওপরে এরকম ঢাকনা দেওয়া থাকে। তো এইখান থেকে যখন রেনফল পড়ছে, দেখুন তলায় এখানে একটা ছিদ্র রয়েছে, এটা ছিদ্র দিয়ে রেনফলটা ভেতরে ঢুকছে। হ্যাঁ, তো ঢুকে এর মধ্যে জমা হচ্ছে। হ্যাঁ, এবার এখানে একটা লিভার আছে, যতটা রেনফল জমা হবে এই যে পেনটা এখানে, এই যে এখানে একটা পেন রয়েছে একটা, ঠিক আছে, এই পেনটা উপরে উঠবে বা নামবে, এই যে এই জিনিসটা হবে এরকম, মানে ওটা কালিটাও সেরকম, হ্যাঁ কালিটাও সেরকম বেরোবে। তো এই পুরো গ্রাফটা আমরা এখানে পাবো, রেকর্ড হবে। আর 10 মিলিমিটার যদি হয়ে যায় তখন আবার 0 থেকে কাউন্ট শুরু হয়, মানে ম্যাক্সিমাম এখানে 10 মিলিমিটার অব্দি রেনফল রেকর্ড করার মতো জায়গা রয়েছে। আর অটোমেটিক কি হবে, 10 মিলিমিটার হয়ে গেলে রেনফলটা সাইফন হয়ে বেরিয়ে যাবে, জলটা যতটা জল জমা রয়েছে ভেতরে ওটা অটোমেটিক সাইফনিং প্রসেসে বেরিয়ে যাবে। তলায় একটা ফুটো রয়েছে। হ্যাঁ, এই তো এই টিউবটা, এই টিউবটাতে 10 মিলিমিটার যেই জমা হয়ে যাবে, পুরোটা না, টিউবের এত অব্দি জায়গা রয়েছে ধরুন, এখানে ভেতরে একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে জলটা বেরিয়ে যায়। যেমন হ্যাঁ, তো না সে তো নিমেষে ভরে যাবে, তারপর আবার 0 থেকে স্টার্ট হবে। ওই জন্য তো এটা 24 ঘন্টা চলতে থাকে। যতবার মানে 10 মিলিমিটার একটা রেনফল হলো তার একটা স্পাইক পাবো, একটা স্পাইক মানে আমরা জানি 10 মিলিমিটার রেন হয়েছে। আবার যেই স্পাইকটা রিচ করে গেল ম্যাক্সিমাম পয়েন্ট এত অব্দি, তারপর আবার নিচ থেকে শুরু হয়। হ্যাঁ, ধরুন 20 মিলিমিটার হয়েছে কি 50 মিলিমিটার, 5টা স্পাইক পাবো এরকম ভাবে। ধরুন 45 হয়েছে, তখন 4টে ফুল স্পাইক, একটা হাফ স্পাইক পাবো এরকম ভাবে। আচ্ছা, আমার প্রশ্ন একটা যাচ্ছে, এইটা চোঙের মতো যে আকৃতিটা, হ্যাঁ উপর দিকটা সরু, হ্যাঁ আর এখানটা চওড়া, এটা একটা ডাইমেনশন করা রয়েছে। এই যে 10 মিলি ওয়াটার, যে আমরা জানি কি ওয়াটার ভলিউমে মেজার করি, কিন্তু মিলিমিটার তো লেন্থের ইউনিট। তো ওখানে একটা ওই যে চার্ট গুলো রয়েছে, ওই যে টাঙানো রয়েছে দেখুন মেশিন গুলো, হ্যাঁ হ্যাঁ, ওই যে দরজা দিয়ে ঢুকতেই যেগুলো পরপর দুটো রয়েছে, ওখানে লেখা আছে যে কতটা এর ডায়ামিটার। 10 মিলিমিটার হচ্ছে হাইটটা, মানে একটা চোঙ রয়েছে, চোঙের ক্ষেত্রফল বা ভলিউম আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। তো ডায়ামিটারটা সেটা একটা ডিফাইন্ড রয়েছে, আর হাইটটা হচ্ছে দিয়ে মেজার করা, সেটা 10 মিলিমিটার, 8 মিলিমিটার, 7 মিলিমিটার। তো এটা বলতে সুবিধা হবে, আমরা যদি ভলিউমের লোককে কমিউনিকেট করি যে এত লিটার রেনফল হয়েছে বা এত কিউবিক সেন্টিমিটার রেনফল হয়েছে, বুঝতে একটু অসুবিধা হয়। ওই জন্য মিলিমিটারে বোঝানো, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এগুলো আমরা মোর ইউজ টু এই ইউনিট গুলো, ওই জন্য জাস্ট হাইটটা দিয়ে বোঝানো হয়। 10 মিলিমিটার মানে এই ফানেলটা, এই যে রেডিয়াসটা রয়েছে, এই রেডিয়াসের একটা ফানেলে এত মিলিমিটার অব্দি হাইট জমা হয়েছে জল, তখন লোকের বুঝতে সুবিধা, এই জন্য মিলিমিটার ইউনিট। হ্যাঁ, সেইটা টাইমটা দেখতে পাবো আমরা এই প্রত্যেকটা ডিভিশন গ্রাফে 15 মিনিট করে বোঝায়। বা 10 মিলিমিটার যদি দুখানা ডিভিশন জুড়ে যদি 10 মিলিমিটার হয়, তাহলে আমরা বুঝবো 30 মিনিটে 10 মিলিমিটার রেনফল এরম ভাবে। এটা ধরুন হাইগ্রোগ্রাফ রয়েছে। হাইগ্রোগ্রাফ হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মেজার করার জন্য। এটা হেয়ার হাইগ্রোগ্রাফ, এর ভেতরে ফ্যাট ফ্রি হেয়ার ইনস্টল করা রয়েছে, আমি নিচু হলে দেখতে পাবো পুরো এক গাছা চুল এখানে পুরো টান টান করে বাঁধা রয়েছে। এটা প্রিন্সিপালটা হচ্ছে যখন এয়ারে ময়েশ্চার কন্টেন্ট বাড়ে তখন চুলটা দৈর্ঘ্যে বাড়ে, কন্ট্রাকশন এন্ড এক্সপ্যানশন এন্ড কন্ট্রাকশন। তো সেই প্রিন্সিপালের উপর সেই এক্সপ্যানশন বা কন্ট্রাকশনটাকে এখানে লিভার দিয়ে ম্যাগনিফাই করে পেনে থ্রু দিয়ে রিফ্লেক্ট করানো হয় গ্রাফ। যখন এক্সপ্যান্ড হবে পেনটা উপরে উঠবে, যখন কন্ট্রাকশন হবে তখন পেনটা নিচে নামবে। এক্সপ্যান্ড কখন হবে, যখন বাতাসে, বর্ষাকাল, যখন বাতাসে ময়েশ্চার কন্টেন্ট বেশি
তখন এটা এক্সপ্যান্ড হবে, যার ফলে স্পাইক। হ্যাঁ, চুলটা দৈর্ঘ্যটা নির্ভর করে শুষ্ক। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ফ্যাট ফ্রি হেয়ার শুষ্ক অবস্থায় কুঁচকে থাকে, সংকোচন হয়, কন্ট্রাক্ট করে। আর যখন মানে ময়েশ্চার বেশি তখন সেটা এক্সপ্যান্ড করে। হ্যাঁ হ্যাঁ, এবং ইট ইজ ভেরি অ্যাকুরেট। সেন্সার, এটা ছিল অর্ডিনারি রেনবাজ, এটা অর্ডিনারি প্রসেস। এই ফানেলের জমা হয় এর মধ্যে, এবার সেটাকে একটা টিউবে এটা এখানে বসানো থাকে, এর ওপরে এইটা দেওয়া যায়। তো সেম ভাবে এখানে যেরকম করে রেন পার্কুলেট করছিল, এখানেও সেইভাবে পার্কুলেট করে এই ফানেলটা ভর্তি হয়ে গেলে এটা ম্যানুয়ালি করতে হয়। যে এটাতে একটা সার্টেন ধরুন 300 মিলিলিটার 300 mm রেনফল এখানে জমা হয়। তো সেটা আমরা একটা ফানেলে ঢেলে, হাইটটা স্কেল লাগানো থাকে টিউব, সেই টিউবে রেখে আমরা মেজার করি যে কতটা রেনফল। এটা ম্যানুয়ালি, এটা 3 ঘন্টা ছাড়া ধরুন ভরে গেল, তখন কাউকে গিয়ে এটা খালি করে আবার বসাবো। কিন্তু এটাতে এটা অটোমেটিক খালি হয়ে যায়, সেলফ রেকর্ডিং। দুটো দিয়েই করা? হ্যাঁ, দুটো দিয়েই করা। ওটাই যাতে কম্পেয়ার করা হয়, বাই চান্স ধরুন একটা ম্যাল ফাংশন করছে, তখন আর একটা যাতে ব্যাকআপ থাকে। আর দুটোই ফাংশন করলে তখন দুটোর অ্যাকিউরেসি কম্পেয়ার করা হয়, যে দুটোই যদি ঠিকঠাক দেখায়। হ্যাঁ, অনেকগুলো, প্রত্যেকগুলোতে রিডিং একই আছে, মাইনর ভ্যারিয়েশন হতে থাকে। একই এই যন্ত্রটাই যদি হ্যাঁ, এটাও নিশ্চয়ই একাধিক আছে। হ্যাঁ, তখন অ্যাভারেজ করে নেওয়া হয়, আর যদি কোনোটা খুব ডিভিয়েট করে তখন সেই রিডিংটা ডিসকার্ড করে দেয়। এটা ধরুন থার্মোগ্রাফ আছে, এখানে যে এই হেলিক্সের মতো শেপ দেখছেন, এটা আমরা জানি মেটাল যখন টেম্পারেচার বাড়ার সাথে সাথে এক্সপ্যান্ড করে, আর টেম্পারেচার কমলে সেটা কন্ট্রাক্ট করে, ফিজিক্সের রুল অনুযায়ী। তো এখানেও সেই কন্ট্রাকশন আর এক্সপ্যানশনটাকে এখানে ম্যাগনিফাই করে। এই পেন আর্মের থ্রু দিয়ে এই চার্টে যখন এক্সপ্যান্ড হবে তখন পেন আর্ম উপরে যাবে, যখন কন্ট্রাক্ট হবে পেন আর্ম নিচে যাবে। আর এখানে মার্কিং করা আছে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15, 20, 25, 20, 30। তো সেখান থেকে আমরা প্রত্যেক ঘন্টায় কিভাবে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ধরুন বৃষ্টি হলো, টেম্পারেচার সাডেন ফল করলো, তখন স্পাইকটা নিচের দিকে যায়। আবার দুপুরবেলার দিকে আস্তে আস্তে নর্মাল ড্রাই ওয়েদার কন্ডিশনে স্পাইকটা এরকম বাড়তে থাকে। সেটা চার্ট থেকে ভালো বোঝা যায়। এবার আমাদের তো ডেটা সাপ্লাই করতে হয়, বিভিন্ন পার্টি ডেটা চায়। এবার কেউ জিজ্ঞেস করলো অমুক দিনের অমুক ঘন্টায় কত টেম্পারেচার ছিল, বা অমুক মিনিটে দুপুর 1টার সময় কত টেম্পারেচার ছিল, তখন আমরা এই চার্ট দেখে ইজিলি বলে দিতে পারবো। আধুনিক নিশ্চয়ই, এখন অটোমেটিক ওয়েদার স্টেশন AWS বিভিন্ন স্টেশনে লঞ্চ করা হচ্ছে, মানে ইনস্টল করা হচ্ছে। মেনলি এগুলো এখন যেহেতু এগুলো খুবই কস্টলি, AWS ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট অনেক কস্ট এফিশিয়েন্ট, কিন্তু AWS অনেক কস্ট, ক্রোর্সে তার ভ্যালু। ওই জন্য সব স্টেশনে এগুলো এক্ষুনি ইনস্টল করা পসিবল না। আমরা এয়ারপোর্টে মেনলি ফোকাস করছি, যে এয়ারপোর্ট গুলোতে যেন AWS ইনস্টল করা হয়। এগুলোও সাথে রয়েছে, কারণ AWS তো ফল্টি হতে পারে, তখন যাতে ডেটা পাওয়া যায়। কারণ এয়ারপোর্টে ডেটা ছাড়া পসিবল না, ল্যান্ডিং বলুন বা টেক অফ বলুন, যে কোনো এয়ারক্রাফটের টেক অফের সময়, ল্যান্ডিং এর সময় মেটিওরোলজিক্যাল ডাটা মাস্ট, এবং সেটা অ্যাকিউরেট হওয়া প্রচন্ড জরুরি। যদি অ্যাকিউরেসিতে সামান্য কিছু ভ্যারিয়েশন ঘটে তাহলে ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে প্লেনে। তো ওই জন্য এয়ারপোর্টে মেনলি প্রায়োরিটি দেওয়া হচ্ছে AWS ইনস্টল করা। আস্তে আস্তে ফেজ ইন করা হচ্ছে AWS কে, এগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করা হচ্ছে। কিন্তু এখনো অব্দি এগুলোও রিলায়েবল, যথেষ্ট চিরকালই রিলায়েবল থাকে। এগুলোর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, আর সেটা খারাপ হলে সেটা সারানোর ঝামেলা আরো বেশি। যতদিন ধরুন 1 মাস লাগছে ওটাকে রিপেয়ারিং করতে, 1 মাস তো ডেটা ছাড়া থাকা যাবে, তখন এগুলোই আমার কাজে দেবে। তো এগুলো এখনো রিলেভেন্ট, আগামী দিনেও এগুলো রিলেভেন্ট থাকে। তার সাথে সাথে ওগুলো অ্যাডিশন হিসেবে হচ্ছে থার্মোগ্রাফ, পাশে রয়েছে ব্যারোগ্রাফ। এখানেও সেম প্রিন্সিপাল, যে কয়েকটা বায়ুর চাপ মাপার জন্য। এখানে এই যে মেটাল বেলো গুলো রয়েছে, এগুলো পার্শিয়ালি এয়ার ফিল, উপর থেকে যখন বায়ুর চাপ পড়বে এগুলো কন্ট্রাক্ট হবে, আর বায়ু চাপ যখন কম হবে, তখন লো প্রেশার, তখন এগুলো আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে। মানে এদের মধ্যে হ্যাঁ, ওই গ্যাপটা আরো বাড়বে, গ্যাপটা আরো বাড়বে।
তো ওইটা রিফ্লেক্ট করা হচ্ছে সেম ভাবে পেন আর্ম। আর এরগুলোর মধ্যে এই যে ড্রাম গুলো দেখছে এর মধ্যে ক্লক রাখা আছে, 24 ঘন্টা এটা কিন্তু এরকম করে ঘুরতে থাকে, এটা এরকম করে ঘুরতে থাকে। ঘুরতে থাকলে কি হবে না, পুরো 1 ঘন্টা থেকে দিনের শুরু থেকে দিনের শেষ অবধি পুরো এই যে যেরকম স্যাম্পল দেখছেন এরকম গ্রাফ আমরা পাবো। এখন আছে মনে করেন ইস্ট ভ্যালি থেকে ওয়েস্ট ভ্যালি, আপনি ঘুরিয়ে দিন। প্রত্যেকটার ওয়ার্কিং প্রিন্সিপাল আলাদা, বাট মেনলি ডিপেন্ড, মানে এই ক্লকটার ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। ক্লকটা রোটেট করছে, পেন আর্ম থেকে আমরা এক্সপেনশন এবং কন্ট্রাকশনের মাধ্যমে ডেটা পাচ্ছি, কিন্তু কি কারণে এক্সপেনশন কন্ট্রাকশন হচ্ছে সেটা তিনটে ইনস্ট্রুমেন্টে আলাদা আলাদা করে। এটাতে এয়ার প্রেসারের জন্য, এটাতে টেম্পারেচারের ভ্যারিয়েশনের জন্য, ওটাতে হেয়ারের লেন্থের কন্ট্রাকশন এক্সপেনশন ডিউ টু থার্মোমিটার দিয়ে মাপা হয়। যেমন 4 রকমের থার্মোমিটার আবহাওয়া দপ্তরে ইউজ করা হয়, ম্যাক্সিমাম থার্মোমিটার, মিনিমাম থার্মোমিটার, ড্রাই বাল্ব অ্যান্ড ওয়েট বাল্ব। তো ম্যাক্সিমাম থার্মোমিটার দিয়ে নামেই বোঝা যাচ্ছে এটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা মেজার করা হয় এই ম্যাক্সিমাম থার্মোমিটার। এটা সিমিলার টু আমাদের জ্বর হলে যেরকম আমরা মার্কারি থার্মোমিটার ইউজ করি, যেমন ঝাঁকিয়ে আবার সেটাকে জিরোতে আনতে হয়, এখানেও সেম, মানে এটা বাড়লে, হ্যাঁ হ্যাঁ সেম, এক্সাক্ট সেম প্রিন্সিপাল। কারণ এটাতে ম্যাক্সিমাম টেম্পারেচারের জন্য আমাদের কি চাই, যে টেম্পারেচার পারদটা বাড়লো সেটা কমে গেলে হবে না, ওখানেই থাকতে হবে। মানে ধরুন 24 ডিগ্রি, 25 ডিগ্রি, 26 ডিগ্রি করে বাড়ছে, 27 ডিগ্রি অব্দি গেল, পারদটা 27 ডিগ্রিতে গিয়ে ফিক্স হলো, তারপর সন্ধ্যাবেলা হচ্ছে আবার 26-25 করে টেম্পারেচার কমছে, পারদটা কিন্তু আর কমছে, ওখানেই থেকে যাচ্ছে, যার ফলে আমরা দিনের সেই দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারটা এখান থেকে পাচ্ছি। না, এটা আমাদের থাকে স্টিভেনসন, এটা খাঁচার মতো করা থাকে, স্টিভেনসন স্ক্রিন বলা হয়, উডেন খাঁচা, মানে হাওয়া বা সূর্যের আলো সেখানে ডিরেক্টলি এন্টার করবে। পুরোনো দিনের যেমন জানলার খড়খড়ি থাকতো, খড়খড়িওয়ালা জানলা, সেই সেম কনস্ট্রাকশন, এটা খাঁচার মতো করা থাকে, মাটি থেকে কিছুটা উচ্চতা। তো সেই খাঁচার মধ্যে এই 4টে থার্মোমিটার থাকে। গ্রাউন্ড ফ্লোরে, সবই গ্রাউন্ড ফ্লোরে, সবই গ্রাউন্ড ফ্লোরে। বিল্ডিং এর সাথে কোনো যেটা যা ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে সবই গ্রাউন্ড ফ্লোরে, মানে মাঠে লাগানো থাকে, মানে হ্যাঁ ফাঁকা মাঠের মধ্যে। কারণ এটা তো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা অ্যাম্বিয়েন্ট প্রেসার, বায়ুর চাপ বিল্ডিং এর মধ্যে আলাদা হবে, বিল্ডিং এর মাথা তো ঢাকা, সেখানে তো বায়ুর চাপটা পড়বে না পুরোপুরি, সরাসরি পড়বে, সেখানেও আমরা বায়ুর চাপ একই পাচ্ছি কিন্তু এক্সাক্ট পাবো না, সেটা ওই জন্য ফাঁকা মাঠে ইনস্টল করা। সমস্ত ইনস্ট্রুমেন্ট আমাদের ফাঁকা মাঠে, হ্যাঁ না ঠেকানো থাকে, হ্যাঁ ওই যে খড়খড়ি গুলো থাকে সেখান দিয়ে হাওয়া ঢোকে, সেই হাওয়াতেই, কারণ ডাইরেক্ট এক্সপোজ করে দিলে সানে ভুল রিডিং পাবো, মানে হ্যাঁ বেশি তাপমাত্রা পাবো, প্লাস ভ্যারিয়েশনটা খুব তাড়াতাড়ি হতে থাকে, ওই জন্য খাঁচার মধ্যে রাখা। সেটার নাম হচ্ছে স্টিভেনসন স্ক্রিন। এটা হচ্ছে মিনিমাম থার্মোমিটার, এটা দিনের সর্বনিম্ন তাপমাত্রা, এটাতে মার্কারি ইউজ করা হয়, এটাতে অ্যালকোহল ইউজ করা হয়। এইগুলো হচ্ছে ড্রাই বাল্ব, হ্যাঁ সবটা খড়খড়ির মধ্যে। ম্যাক্সিমাম আর মিনিমাম থার্মোমিটার থাকে হরাইজন্টাল, আর ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব থাকে, এই দুটো থাকে ভার্টিক্যাল, এরকম ভার্টিক্যালি রাখে, মানে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট স্কোয়ারের মতো। একটু বলুন। তো ড্রাই বাল্ব আর ওয়েট বাল্বে পারদটা ওঠানামা এই কারণেই করতে পারে কারণ এখানে কোনো ভালভ থাকে না, বাই ডাইরেকশনাল মুভমেন্ট করতে। এই দুটোতে ভালভ লাগানো, পারদটা একদিকে গেলে উল্টো দিকে আসার সময় সেই ভালভটা ওটাকে কনস্ট্রাক্ট করে, যার ফলে নামতে উঠতে পারে কিন্তু নামতে পারে, সেটা এই দুটোর জন্য জরুরি, ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য, কিন্তু এখানে আমার ওঠানামা করাটা জরুরি। তার মানে আমরা যে জ্বর দেখি যে থার্মোমিটারে সেখানে সেই রকমই থাকে, হ্যাঁ সেখানে এক্সাক্ট পারবে না, ভালভ লাগানো থাকে। আচ্ছা, ঝাঁকালে পরে ভালভটা আবার ফিরে আসে, মানে ভিতরে কিছু নড়াচড়া করে না, হ্যাঁ নড়াচড়া করে, কনস্ট্রিকশন ইংলিশে বলে ওটা কনস্ট্রিকশন। ও আচ্ছা, ওই কাঁচের থার্মোমিটার মধ্যে এত কিছু থাকে, কাঁচের থার্মোমিটার মধ্যে এত কিছু। ও আচ্ছা, তো এটা থেকে এবার মানে আর্দ্রতা কি করে বোঝা যায়? আর্দ্রতা বোঝা যায় যে এই যে ওয়েট বাল্ব থার্মোমিটার রয়েছে, হ্যাঁ এটাকে একটা মসলিন ক্লোথের মাধ্যমে, এই যে পারদের যে ডিপটা রয়েছে, হ্যাঁ দেখছেন এইখানে একটা মসলিন ক্লোথ জড়িয়ে, মসলিন ক্লোথের তলাটা একটা ছোট্ট ওয়াটারের শিশির মধ্যে ডোবানো থাকে। আচ্ছা, বাট ওখান থেকে ওটা মিমিক করা হয়, মানে
ওটা বোঝাচ্ছে যে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করলে যেরকম সিচুয়েশন হতো ওই খড়খড়ির মধ্যে খাঁচার মধ্যে ওইভাবে জলীয় বাষ্প শোষণ করে একটা মিমিক করা হয়েছে, বাইরের আবহাওয়াটাকে মিমিক করা হচ্ছে ভেতরে। আচ্ছা, যার ফলে এই শোষণ করলে কি হবে, এর থেকে এই দুটো তো পাশাপাশি ড্রাই বাল্ব থার্মোমিটারে যা টেম্পারেচার দেখাবে তার থেকে সবসময় কম টেম্পারেচার দেখাবে এখানে, কারণ যেহেতু ও জল শোধ করছে, অ্যাবজর্ব করছে, তারপরে টেম্পারেচারটা একটু হলেও কম, ম্যাক্সিমাম হতে পারে দুটো ইকুয়াল, কিন্তু এর টেম্পারেচার কখনো এর থেকে বেশি হতে পারে। আর ইকুয়াল কখন হবে, যখন বাতাসে 100% রিলেটিভ হয়ে গেছে, তখন জলীয় বাষ্পতে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। বর্ষাকালে বেশিরভাগ এটা দেখা যায়, আর শীতকালে শুষ্ক সময়, শুষ্ক যখন আবহাওয়া ড্রাই ওয়েদার, তখন 60%, 70%, 50%, ইভেন বিলো 50% তখন নিচের দিকে চলে যায়। আর এটা এমনি রেখে দেওয়া হয়? হ্যাঁ, এটাকে ঝুলিয়ে রাখা, এটা এমনি কিছু না ঠেকিয়ে ঝুলিয়ে রাখা হ্যাঁ, হয়? এই যে হোলগুলো দেখছেন, কাঠের স্ট্রাকচার থাকে, আছে ডিমেনশন স্ক্রিনের মধ্যে কাঠের স্ট্রাকচার, আচ্ছা, সেখানে পেরেক দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এটা এমনি থাকে, এর মুখটা কোনো কিছুর সাথে ঠেকে থাকে না, আর এর মুখটা ভিজিয়ে রাখা হয়। আচ্ছা, আর তারপরে আর কি এটা আছে? এটা দেখছেন, এইটা। এটা ছাড়া অনেকেই পরিচিত অ্যানিমোমিটার, এটা হচ্ছে কাপ কাউন্টার অ্যানিমোমিটার, এটা দিয়ে উইন্ড স্পিড মাপা হয়, বাতাসের গতি। এবার কি মেকানিজমটা কি রকম, বাতাসে যেদিক থেকেই আসুক না কেন এটা কিন্তু একদিকেই ঘোরে, মানে এই দিকেই, যে এখান থেকে ক্যাচ করে উইন্ডটা, এই দিকেই ঘুরে, যেদিক থেকেই বাতাস আসুক। এবার রিডিং কি করে পাবো না, এইখানে একটা ডিজিটাল মিটার লাগানো আছে, এইটা যদি আমি ঘোরাই আপনি দেখবেন যে এখানে রিডিংটা কিন্তু লাস্ট ডিজিটটা চেঞ্জ হবে। তো এইভাবে বোঝা যায় কত কিলোমিটার ঘুরেছে। তো 3 মিনিট ছাড়া ছাড়া নেওয়া হয়, 3 মিনিট মানে শুরুতে একবার রিডিং নেওয়া হয়, 3 মিনিট বাদে একবার রিডিং নেওয়া হয়। ওর যে ডিফারেন্সটা সেটাই বোঝায় যে উইন্ড স্পিড মানুষ এসে এসে ওটা দেখে দেখে রিডিং নেয়। এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যানালগ, এটা একটা ডিজিটাল ভার্সনও আছে সেম। আচ্ছা, কিন্তু ওই রিডিংটা ডাইরেক্ট কম্পিউটারে ফিড হয়। আচ্ছা, এটা আগেকার দিনে বাইক আর স্কুটারে গাড়িতে এরকমই ছিল। ইভেন এখনো যে স্কুটারের যে বা বাইকের বা গাড়িতে যে ওডোমিটার থাকে, যে কতটা ডিস্টেন্স গেছে গাড়ি, সেটাও কিন্তু একই প্রিন্সিপাল। গাড়ির চাকার ঘোড়ার সাথে যে কিলোমিটারটা বাড়তে থাকে, সেম প্রিন্সিপাল কিন্তু এখানেও অ্যাপ্লাই। আচ্ছা, আর কি আছে? আর এটার সাথে সাথে এইটা আছে, এটা তো উইন্ড ভেন, ওটা যেমন উইন্ডের স্পিড মাপা হয়, এটা দিয়ে উইন্ডের ডিরেকশন মাপা। ও আচ্ছা, তো ধরুন সাউথের দিক থেকে উইন্ড আসছে, হ্যাঁ, তখন এইটা যদি এদিকে থাকে তাহলে সাউদার্ন উইন্ড একে এদিকে যেতে বাধ্য করবে। আবার এদিকে যেতে চাইলে সাউথের দিক থেকে উইন্ড আসে, তার মানে ওকে আবার এদিকে ঠেলে দেবে। তো জিনিসটা এইটুকুর মধ্যে ঘোরাফেরা করবে, এরকমও হতে পারবে না, এরকমও হতে পারবে। তাহলে এইটা যেদিকে পয়েন্ট করবে সেই দিক থেকে উইন্ড আসছে, মানে এই ক্ষেত্রে আমরা বলবো সাউদার্লি উইন্ড, মানে উইন্ড ইজ কামিং ফ্রম সাউথ। এইখানে সাউথ লেখা রয়েছে। তো এটা কিভাবে রেকর্ড, রেকর্ডটা কিভাবে থাকে? রেকর্ড অবজারভার গিয়ে রেকর্ড করে, মানুষ বসে থাকে? মানুষ 3 ঘন্টা ছাড়া ছাড়া আমাদের রিডিং নেয়। আচ্ছা, এভরি 3 আওয়ার্স রিডিং নেওয়া হয়। তো যখন রিডিং নেওয়া হচ্ছে তখন দেখা হয় যে 3 মিনিটে এর অ্যাভারেজ ডিরেকশনটা কি হচ্ছে। তা এটা কোনোভাবে কিছু ইলেকট্রনিক সেন্সর লাগিয়ে? সেটাও আছে, সেটাও আছে, সেটা আবার ডিপিটি, ডাইন্স পিটি অ্যানিমোমিটার। আচ্ছা, ডাইন্স প্রেসার টিউব অ্যানিমোমিটার, সেই জিনিসও আছে। এটা হচ্ছে অ্যানালগ, যেমন কাপ কাউন্টার অ্যানিমোমিটারকে বললাম আমরা, ওটা অ্যানালগও আছে, ডিজিটাল ভার্সনও আছে, এটারও তাই আছে। এইটা রেকর্ড রেখে মানে কি বোঝা যায়? রেকর্ড রেখে বোঝা, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরুন প্রত্যেক মাসে উইন্ডের স্পিড, উইন্ডের ডিরেকশন চেঞ্জ হয়। শীতকালে আমরা জানি উত্তরে উত্তরে হাওয়া আছে, মানে নর্দার্লি উইন্ডস আছে। আবার বর্ষাকালে ইস্টার্লি উইন্ড আছে, বর্ষার শুরুর দিকে ওয়েস্টার্লি উইন্ড আছে, শেষের দিকে ইস্টার্লি উইন্ড আছে। সাউথ ওয়েস্ট মনসুন যখন শুরু হয়, উইন্ড ইজ কামিং ফ্রম সাউথ ওয়েস্ট ডিরেকশন। আবার যখন নর্থ ইস্ট মনসুন শুরু হয়, তখন উইন্ড ইজ কামিং ফ্রম নর্থ ইস্ট ডিরেকশন। তো এই যে সিজনাল ভ্যারিয়েশন উইন্ডের ডিরেকশন, এটার থেকে পাওয়া যায়। যে ধরুন বছরের পর বছর আমরা পরপর 3 বছর দেখছি যে নর্থ ইস্ট উইন্ডটা আসার কথা ধরুন সেপ্টেম্বর মাসে, সেটা আসছে অক্টোবর মাসে। এই ডেটাটা থেকে পাচ্ছি আমরা, অক্টোবর মাসের অবজারভেশনগুলো দেখে দেখা যাচ্ছে যে তখনও নর্থ ইস্ট উইন্ড চলছে। তখন আমরা ওখান থেকে ডিসিশন নিই যে হ্যাঁ, তাহলে নর্থ ইস্ট মনসুনের স্প্যানটা বাড়ছে আস্তে আস্তে, কি কমছে।
ওই ডেটার থেকে এইগুলো লক্ষ্য করা যায়। আচ্ছা, এইগুলো দিয়ে আপনারা কি করে ভবিষ্যৎ নির্ণয় করেন যে এইবার বৃষ্টি হবে হ্যাঁ, তো বা এই খুব যে ভারী বর্ষণ আসছে? বিভিন্ন স্টেশন থেকে ডেটা আসছে, আমাদের অল ইন্ডিয়া ওভার 1200 স্টেশন রয়েছে। তো সেই বিভিন্ন স্টেশন থেকে যে ডেটাটা পাচ্ছি আমরা, হ্যাঁ। সেই ডেটাটাকে ফার্স্টে ক্লিন করা হয়, যে কোনো ডেটা যদি এরার থাকে না থাকে সেটা সফটওয়্যার দিয়ে ক্লিন করা হয় কি ম্যানুয়ালিও ক্লিন করা হয়, দুভাবেই ক্লিন করা হয়। ডেটা চেকিং, ডেটা স্ক্রুটিনি হয়, হওয়ার পরে সেই কোয়ালিফাইড ডেটাটা, হাই কোয়ালিটি ডেটাটা ফিড করা হয় নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশনের মডেল, ম্যাথামেটিক্যাল মডেল, কম্পিউটেশনাল মডেল, প্রোগ্রামিং করা, সুপার কম্পিউটার রান করে। তো সেই মডেলে এইগুলো ফিট করা হয় ডেটা। এবার সেই মডেলের ইকুয়েশন অনুযায়ী, গভর্নিং ইকুয়েশন অনুযায়ী প্রেডিক্ট করা হয় যে কবে বৃষ্টিপাত হতে পারে, বা উইন্টার কোন তারিখ থেকে বা কোন উইক থেকে শুরু হতে পারে, এরকম। এটার জন্য সুপার কম্পিউটার লাগে? একদম, কারণ এতটা ডেটা প্রসেস করার ক্যাপাসিটি নর্মাল কম্পিউটারের নেই। আর যখন মানে কম্পিউটার ছিলই না তাহলে তখন কি হতো? তখন ম্যানুয়ালি চার্টের মাধ্যমে প্রেডিকশন করা হতো। ওই জন্য আবহাওয়া দপ্তর হিস্টোরিক্যালি দেখা গেলে আগে যত বলা হতো যে যা বলছে আবহাওয়া দপ্তর তার উল্টো হচ্ছে, কিন্তু এখন দেখা যায় যে যা বলছে তার 90%, 80%, 90% অ্যাকিউরেসি। যে কোনো সাইক্লোন এই দিনে এই জায়গায় ল্যান্ডফল করবে সেটা অ্যাকিউরেটলি বলে দেওয়া যাচ্ছে। মনসুন কবের পর থেকে মনসুন আর হবে না, পুজোর সময় বৃষ্টি হবে কি হবে না, এগুলো এখন অ্যাকিউরেটলি বলা যায়, আগে বলা যেত না। আচ্ছা, আমি এই হাতিবাগানে ধরুন 20-22 বছর আগে পর্যন্ত মেলায় যেতাম, সেখানেও এরকম আবহাওয়া দপ্তর থেকে এসেছিল। সেখানে এইগুলোর সাথে আর একটা জিনিস ছিল, গ্যাস বেলুন, তার সাথে কিছু একটা সার্কিট বোর্ড লাগানো ছিল। ওটা হচ্ছে RSRW অবজারভেশন, ওটা হচ্ছে আপার এয়ার অবজারভেশনের মধ্যে পড়ে। মানে লেয়ারের আমরা বিভিন্ন ভাগ, এয়ারের বিভিন্ন লেয়ার থাকে, আমরা জানি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। তো ওই বেলুনগুলো ছাড়া হয়, বেলুনগুলোর তলায় সেন্সার লাগানো থাকে। সেই সেন্সারগুলো কী কী থাকে? একটা থাকে ইয়ের সেন্সার, আপনার টেম্পারেচারের সেন্সার থাকে, একটা থাকে প্রেসারের সেন্সার, একটা থাকে উইন্ডের সেন্সার, উইন্ড স্পিড অ্যান্ড ডিরেকশন। তো এই সেন্সারগুলো লাগিয়ে ছাড়া হয় বেলুনটাকে। প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার যখন বেলুনটা অ্যাসেন্ড করছে ওপরে, প্রত্যেকটা লেয়ারের ওই 4টে প্যারামিটার ডেটা পাঠাতে থাকে কম্পিউটার। কীভাবে পাঠায়? স্যাটেলাইটের থ্রু। স্যাটেলাইটের থ্রু দিয়ে কমিউনিকেট করা হয়। নিচে বসে থাকে একটা বেলুনেই এতগুলো সেন্সার একটা থাকে? বেলুনে এতগুলো সেন্সার। এবার প্রত্যেকটা সেন্সারের প্রায় 15 থেকে 20 হাজার টাকা দাম, এবং দিনে 2বার করে এটা ছাড়া হয়। ওরে বাবা, দিয়ে সেটা ফেরত আসে? না, সেটা ফেরত ওয়ান টাইম। ও বাবা, এটা তো বিশাল খরচের ব্যাপার। খরচের ব্যাপার, কষ্ট। ফেরত পাওয়া যায় না কোনো? ফেরত দেখুন, সেগুলো যখন বেলুনটা গ্যাস পড়ে গেলে, গ্যাস পুড়িয়ে গেলে তো পড়ে যাচ্ছে, হ্যাঁ। কোলাপস করার পর সেটার আর কিছু থাকে না, সেন্সারগুলো আর ওয়ার্কিং কন্ডিশনে থাকে না। আর সেটা কোথায় পড়বে সেটা জিপিএস দিয়ে ট্র্যাক করা পসিবল হলেও, হ্যাঁ। কিন্তু করার পরে এত জোরে ফল হয়, হয়তো লক্ষ লক্ষ টাকার জিনিস যাচ্ছে প্রতিদিন। এই কারণেই আপার এয়ারে কি অবজারভেশন পাচ্ছি, প্রত্যেকটা সাইক্লোন যখন সাইক্লোনের তো একটা ভার্টিক্যাল এক্সটেন্ট থাকে, বা থান্ডারস্টর্মের একটা ভার্টিক্যাল এক্সটেন্ট থাকে। তো এইগুলো প্রেডিক্ট করা সম্ভব হয় এই বেলুনের আপার এয়ার অবজারভেশনের জন্যই। আমরা যদি পুরো শুধু সার্ফেসে কতটা বড় হয় বেলুন, হ্যাঁ, বেলুনগুলো বিশাল বড় হয়। এখানে বাইরে দুটো লাল বেলুন লাগানো আছে, ওগুলো খুবই ছোট বেলুন। সাদা রঙের একটা বেলুন আছে, যেটা অনেকটা বড়। ওই রকম দিনে দুটো করে ছাড়া? দুটো করে ছাড়া, মানে 24 ঘন্টার মধ্যে দুটো? কি হ্যাঁ। একটা দিনে আর একটা রাত্রে? হ্যাঁ, একটা সকালবেলা ভোরবেলা 4:30-র সময়, 4:30 থেকে 6:30-র মধ্যে, আর একটা বিকেলবেলা। এই সময়টা বেছে নেওয়ার কারণটা কি? সময় বেছে নেওয়ার কারণ মানে দিনে আমাদের দুটো চাই। আচ্ছা, হ্যাঁ, এবার সেটা যে কোনো সময় হতে পারে, একটা সকাল একটা রাত্রি হলে মানে ডে অ্যান্ড নাইটের ভেরিয়েশনটা পাবো। আচ্ছা। এবার ভোরের দিকে, এবার বেলুনের আরেকটা ব্যাপার হচ্ছে, এয়ারপ্লেনের যে চলাচল, বেলুনগুলো অবস্ট্রাক্ট করতে পারে। হ্যাঁ। ওই জন্য এমন একটা টাইম বেছে নেওয়া হয়, ভোরের দিকটা একটা রাখা, কারণ বাকি দিন তো দিন শুরু হয়ে গেলে প্লেন তো চলতেই থাকবে, কিন্তু ভোরের দিকটা একটু ট্রাফিক কম থাকে, ওই জন্য ধরে নিন ওটা করা হয় ভোরবেলার দিক করে। আর এটা কিন্তু সিনক্রোনাইজ হবে ছাড়া হয়, মানে ইন্ডিয়ার সব কটা স্টেশন থেকে একই টাইমে বেলুন ছাড়া হচ্ছে, তাহলে একই টাইমে আমি ডেটাটা পাবো। মানে একজন 4:30-র সময় বললো, আর অন্য জায়গায় 5:30-র সময় বললো, তাদের কিন্তু মডেলে ভালো 1200টা যে জায়গা আছে, 1200টা বেলুন একসাথে? না, 1200টা জায়গা থেকেও ছাড়া হয়। এইগুলো RSRW স্টেশন থেকে ছাড়া, মানে সবকটা স্টেশন কোয়ালিফাইড না এটা করার জন্য।
আচ্ছা, ধরুন সেটা 400টা কি 500টা স্টেশন থেকে এই বেলুনের এই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছাড়া হয়? আলিপুর থেকে ছাড়া না, দমদম থেকে ছাড়া হয়। ও দমদমেও আবহাওয়া দপ্তর? হ্যাঁ, দমদমে এয়ারপোর্টের মধ্যে কলকাতায় কতগুলো আবহাওয়া দপ্তর আছে? কলকাতায় দুটো না 3টে আছে, সল্টলেকে একটা রয়েছে, একটা দমদমে রয়েছে, একটা আলিপুরে রয়েছে। আচ্ছা, ছোটবেলা থেকে তো আলিপুরটাই শুনে আলিপুরটাই রেডিওতে টিভিতে আলিপুর আবহাওয়া দপ্তরের আলিপুর কথাই আবহাওয়া বলে। দপ্তরই কথাই বলে, কিন্তু যেখানে যেখানে এয়ারপোর্ট রয়েছে সেখানে একটা আবহাওয়ার অফিস থাকবেই। কারণ এয়ারপোর্টের এয়ারপ্লেনের ল্যান্ডিং বা টেক অফ করা পসিবল না যতক্ষণ না মেট্রোলজিক্যাল ডাটা পৌঁছচ্ছে পাইলটের কাছে। আচ্ছা, সেই আবহাওয়া দপ্তরের তথ্য সব জায়গায় যায়? হ্যাঁ, সেটা অল ওভার ওয়ার্ল্ড আচ্ছা, একই সাথে ডেটা, মানে এখানে বসে আমি ব্রাজিলের একটা এয়ারপোর্টে কি ডেটা, ওই জায়গায় টেম্পারেচার কত, প্রেশার কত, সেটা এখানে বসে আমি পেয়ে যাই। আর সেটার কি আমাদের ক্ষেত্রে জেনে কিছু প্রেডিক্ট করা যেতে পারে? না, সম্ভাবনা কিছু? দেখুন ব্রাজিলের ডেটা জেনে তো আমার এখানে প্রেডিক্ট করবে না, কিন্তু ধরুন ভিআইপি মুভমেন্ট হচ্ছে, ব্রাজিলের প্রেসিডেন্ট আমাদের দেশে আসছে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের অবগত থাকতে হয় ওখানে টেম্পারেচার কি, বা এখান থেকে উনি যাচ্ছেন ওখানে, হ্যাঁ। ফ্লাইট রুট কিন্তু ওইভাবে ডিসাইড করা হয়। যে মাঝখানে কোনো থান্ডার স্টর্মের পসিবিলিটি আছে কিনা, রুট ফোরকাস্ট বলে হয়, রোফোর বলে আমাদের এয়ারপোর্ট থেকে। আচ্ছা, দুটো স্টেশনে মানে ডেস্টিনেশন আর সোর্স, হ্যাঁ। দুটো স্টেশনেরই কিন্তু মেট্রোলজিক্যাল প্যারামিটারে মানে কি ভ্যালু সেটা জানা দরকার। তার মানে এই যে খেলোয়াড় এলো কিছুদিন আগে, কি ফুটবল খেলোয়াড় নামটা ভুলে যাচ্ছে, মেসি, মেসি। তো তখনও সেটা করা হয়েছে তাহলে? ভিআইপি মুভমেন্টের ভালোই হয়। এমনি নর্মাল মুভমেন্টও প্লেনের রুট ফোরকাস্ট করাই হয়, ভিআইপির জন্য আরও স্পেশালভাবে ফোরকাস্ট বা অবজারভেশন নেওয়া হয়। আর কিছু আছে এখানে? আর তো কিছু নেই, এমনি এগুলো দেখাতে পারি। আচ্ছা, এগুলো তাহলে একটু বলেই দিন। এগুলো যে ইনস্ট্রুমেন্টগুলো আমি ডেমনস্ট্রেট করলাম, ওখানে কিছু লাগানো আছে, এছাড়াও আমাদের আরও মেশিন রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, এই যে স্টিভেনসন কি এইগুলোর মধ্যে এইভাবে রাখা থাকে। হ্যাঁ, আমাদের বাড়িতে এরকম জানলা আছে তো। হ্যাঁ, এছাড়া আমাদের কৃষকদের জন্য অ্যাগ্রোমেট অ্যাডভাইজারি দেওয়া হয়, পার্টিকুলার কোনো জায়গায় কত রেনফল হতে পারে কৃষিকাজে, যেটা খুবই প্রয়োজন। ওইদিকে দেখতে পারেন যে ডপলার ওয়েদার রেডার কীভাবে কাজ করে, তার কোথায় কোথায় অ্যাপ্লিকেশন। ডপলার ওয়েদার রেডার দিয়ে আমরা কোন মেজর সাইক্লোন ট্র্যাক করেছি, ফণি, বুলবুল, আমফান। আচ্ছা, হ্যাঁ, রেডারও তো থাকে এবার আবহাওয়ার জন্য। এটা লাগানো আছে হচ্ছে ওই আপনার ইয়ের কাছে, মিলেনিয়াম পার্কের উল্টো দিকে গোল মতো একটা ফুটবল একটা বাড়ির ওপর লাগানো আছে। এইটা হচ্ছে রেডার। ওর ভেতরে কিছু ঘোরে নাকি? হ্যাঁ, সেটা কি ঘুরতেই থাকে? হ্যাঁ, সেটা ঘুরতে থাকে, ওখান থেকে রেডিও সিগন্যাল পাঠানো হয়। তো ওটা তো ঘেরা রয়েছে, সিগন্যালটা যায় কিভাবে? মাথাটা খোলা আছে, ও আচ্ছা, খোলা আছে, ওখান থেকে ফ্রিকোয়েন্সি সিগন্যাল বেরোচ্ছে। আচ্ছা। ফ্রিকোয়েন্সিটা রিফ্লেক্ট করে কোথা থেকে রিফ্লেক্ট করে? যেখানে ধরুন ক্লাউড রয়েছে, ক্লাউডের বেস থেকে, হ্যাঁ, ক্লাউডের বেস থেকে ডিফ্লেক্ট করে ফেরত এলো, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে ক্লাউডটা কতটা হাইটে রয়েছে, ক্লাউডের বেসটা কতটা হাইটে রয়েছে। এত তথ্য নিয়ে কি হয় তারপরে? কতটা হাইটে ক্লাউড রয়েছে? ক্লাউড রয়েছে, এবার ক্লাউড যত নিচে নামবে তত রেনের প্রবাবিলিটি বাড়বে। ও আচ্ছা, ওপরের মেঘ থেকে বৃষ্টি হয় না? না, জেনারেলি যত নিচে ক্লাউড আসবে তত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওপরে মেঘ থেকেও হয়, এবার ওপরে মেঘ কীরকম বলুন, সেটা হচ্ছে সিবি ক্লাউড, কিউমুলোনিম্বাস ক্লাউড, ছোটোবেলা যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ক্লাউড, যেটা থান্ডারস্টর্ম যে ক্লাউডের কারণে হয়, থান্ডার হয় মেনলি, থান্ডার বা লাইটনিং। তো তার ভার্টিক্যাল এক্সটেন্ট কতটা বা তার বেসটা কোথায় রয়েছে সেটা জানা খুবই দরকার ফোরকাস্টিংয়ের জন্য। তো মানে ধরুন এই ক্লাউডগুলো কি ওই গ্যাস বেলুনের মাধ্যমে মানে কিছু ক্লাউডের ব্যাপারে জানা যায়? গ্যাস বেলুনের মাধ্যমে ক্লাউডের ব্যাপারে জানা যাবে। গ্যাস বেলুনের মাধ্যমে প্রেশার, টেম্পারেচার আর উইন্ড স্পিড ডিরেকশন এইটুকুই জানা যায়। ক্লাউডের ব্যাপারে জানা যায় রেডার আর স্যাটেলাইট থেকে। আর এই যে ক্লাউডের হাইটের কথা বলছেন, হ্যাঁ। ওপরে ক্লাউডে বৃষ্টি হয় না, হ্যাঁ। সেটা কত কিলোমিটার দূরে? কিলোমিটারের বিভিন্ন রেঞ্জ আছে আমাদের। ধরুন এসটি ক্লাউড, যেটা সবচেয়ে নিচু, স্ট্র্যাটাস ক্লাউড, হ্যাঁ, সেগুলো থাকে ফুটের হিসেবে বললে ধরুন 18 মানে 1800 ফুট। আচ্ছা, মাত্র 1800? হ্যাঁ, মাত্র 1800 ফুট। ওটা পাহাড়ের থেকেও নিচে? পাহাড়ের থেকেও নিচে, মানে দেখলে মনে হবে সবচেয়ে নিচে একটা কালো রঙের মেঘ উড়ে যাচ্ছে, আর হ্যাঁ। সেগুলো খুব স্পিডে মুভ করে এসটিকে। আচ্ছা, হ্যাঁ, তো ওই টাইপের ক্লাউডগুলো হ্যাঁ, বৃষ্টি হবে বা হ্যাঁ। জাস্ট হয়েছে তখন ওই ক্লাউডগুলো দেখা যায় এসটিকে। আচ্ছা, জেনারেলি যেগুলো ফুলকপির মতো ক্লাউড হয়, হ্যাঁ। হ্যাঁ, ফুলকপির শেপে শীতকালে, আচ্ছা। শরৎকালে দেখা যায়, সেগুলো হ্যাঁ। কিউমুলাস ক্লাউড।
আচ্ছা আর মেঘের যে এত ব্যাপার আছে হ্যাঁ প্রচুর রকমের ক্লাউড হয়, তো সেই ক্লাউডগুলো দেখে এক একটা ক্লাউড এক এক রকম ইন্ডিকেশন দেয়। যখন বৃষ্টি হবে হ্যাঁ তার 3-4 দিন আগে সবচেয়ে হাই ক্লাউড দেখা যায়, যেগুলো জেট প্লেনের মতো ক্লাউডগুলো হয়, সবচেয়ে আচ্ছা। উঁচুতে সরু একটা ক্লাউড। ও, তখন বোঝা যায় যে বৃষ্টি আগামী 3-4 দিন বাদে হলেও হতে পারে। আচ্ছা ওটা এই একটা ক্লাউড indication। দেখেই বোঝা যায়। হ্যাঁ ইন্ডিকেশন, মানে নট গ্যারেন্টেড, হ্যাঁ জাস্ট আই অবজারভেশনেও বোঝা যায় যে ক্লাউড ঢুকছে। প্রথমে যখন মানে কোনো ডিপ্রেশন বা লো প্রেশার এরিয়া তৈরি হয় তখন হ্যাঁ। ফার্স্টে আসে হাই ক্লাউড, তারপরে আসে মিডিয়াম ক্লাউড, তারপরে লাস্টে আসে লো ক্লাউড। আচ্ছা লো আচ্ছা ক্লাউড এরকম কি হতে পারে কোনো ক্লাউড রয়েছে মানে উঁচু স্তরে কোনো মেঘ রয়েছে হ্যাঁ। সেটা আবার নিচে নেমে গেল, এরকম হতে পারে? না, জেনারেলি প্রত্যেকটা স্তরে এক একটা করে মেঘ থাকে, সেই স্তরেই ভাসতে থাকে। সেই স্তরেই ভাসে। ও মানে সে তার অবস্থান পরিবর্তন করে সেই অনুভূমিকভাবে। স্তরের যে থিকনেস হ্যাঁ। তার মধ্যে সে ওঠানামা করতে পারে, আর তার বাইরে যাবে না। আচ্ছা এই ওঠানামা যদি করে তো সেটা কিভাবে হতে পারে? সেটা ওই ক্লাউড বেস থেকে বোঝা যায়। মানে সেটা কি বায়ুচাপ কম বেশির জন্য হ্যাঁ, হতে পারে? বায়ুর চাপ কম বেশির জন্য হতে পারে। এমনি মেঘ যে সরে যাচ্ছে সে তো বায়ু প্রবাহের জন্য সরছে, হ্যাঁ, সেটা তো সরছে, বুঝলাম। সরছে। প্রত্যেকটা লেয়ারের এয়ার উইন্ড স্পিড ডিফারেন্ট হয়, উইন্ড ডিরেকশন ডিফারেন্ট হয়। মানে এই নিচের লেয়ারে ধরুন ইস্টার্লি উইন্ড আসছে, হ্যাঁ। তার উপরের লেয়ারে ওয়েস্টার্লি উইন্ড আসছে, আচ্ছা মানে উইন্ড শিয়ার হচ্ছে, ঘর্ষণ হচ্ছে হ্যাঁ। লেয়ারের, তখন বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা এই আমরা বর্ষাকালে দেখি একদম কালো ঘন মেঘ, হ্যাঁ। মেঘের রং কি আদৌ আলাদা হয় নাকি অন্য কোনো না, কারণে কালো ওটা দেখি? রংটা হয় মেনলি ডাস্ট পার্টিকেল আর ওয়াটার পার্টিকেল। এই আচ্ছা। ওয়াটার পার্টিকেলের মধ্যে ডাস্ট ঢুকে ঢুকে ওই জিনিসটা কালো হয়। তো বর্ষাকালে কি বেশি ডাস্ট ঢোকে? বর্ষাকালে ওয়াটার পার্টিকেল বেশি থাকে মানে আচ্ছা। মেঘের মধ্যে, আচ্ছা। যার ফলে ডাস্টটা অ্যাকিউমুলেট হওয়ার সুযোগ পায়, আচ্ছা তো ওই জন্য বেশি কালো বেশি লাগে। কালো লাগে। আর কিরকম কালো ঘন দেখতে লাগে, আকাশ অন্ধকার হয়ে আসে। হ্যাঁ, তো সেই কারণে ওই ডাস্ট অ্যাকিউমুলেশনের জন্য। এটা বর্ষাকালেতেই কেন হয়? বর্ষাকালেতে যেহেতু ওয়াটার ভেপার বেশি থাকে এয়ারে রিলেটিভ হিউমিডিটি বেশি থাকে, ক্লোজ টু 100%, যার ফলে অ্যাটাচ হওয়ার সুযোগ পায় ডাস্ট যে পার্টিকেলগুলো, হ্যাঁ। সেগুলো ওয়াটার পার্টিকেলের সাথে অ্যাটাচ হওয়ার সুযোগ পায়। অন্য সময় ডাস্টগুলো শুধু ঘুরে বেড়ায়। আচ্ছা হ্যাঁ শুষ্ক যখন আবহাওয়া, হ্যাঁ। শীতকাল বা গরমকালে, তখন হ্যাঁ। ডাস্টগুলো ঘূর্ণিঝড় হয়, ধুলোর ঝড় হয়, রাস্তাঘাটে ধুলো এখন হ্যাঁ, বেশি। ধুলো বেশি। হ্যাঁ। কিন্তু এগুলো এখন শীতকালে আকাশে মেঘ দেখতে পাওয়া যায় না। হ্যাঁ সেটাও তো। হ্যাঁ, ওই জন্য অ্যাকিউমুলেট হওয়ার সুযোগ পায় না, ওই জন্য নীল আকাশই দেখি তলায়। তখন মেঘের বদলে কি দেখা যায়, ফগ দেখা যায়, হ্যাঁ কুয়াশা দেখা যায়। একদম ক্লোজ টু সারফেস। হ্যাঁ মানে ওটাও কি মেঘই বলা ওটা যায়? এক রকমের মেঘ বলা যায়। ফগ ইজ ওয়ান টাইপ অফ ক্লাউড বাট ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড। আচ্ছা একইভাবে মানে কুয়াশা যেভাবে তৈরি হয় মেঘও কি একইভাবে তৈরি হয়? না, দুটোর ডিফারেন্স একটু হলেও আছে। কুয়াশার সাথে সারফেসের টেম্পারেচার খুব ম্যাটার করে। আচ্ছা সারফেস টেম্পারেচার কত তার উপর ডিপেন্ড করে ফগ ফর্মেশন। হ্যাঁ কিন্তু ক্লাউড যখন সে অতটা হাইটে রয়েছে, হ্যাঁ। তার জন্য ইভাপোরেশন বেশি ম্যাটার করে। আচ্ছা জলীয় বাষ্প কতটা বাষ্পীভূত হচ্ছে, হ্যাঁ বাষ্পীভূত হয়ে ওয়াটার পার্টিকেলের সংখ্যা বাড়াচ্ছে, পরিমাণ বাড়াচ্ছে, সেখানে ডাস্ট অ্যাকিউমুলেট হচ্ছে। কিন্তু সারফেসের সাথে ডিরেক্টলি ক্লাউডের কোনো লিঙ্ক থাকে না। ফগের ক্ষেত্রে সারফেসের টেম্পারেচারটা খুব বেশি বাড়ে। আচ্ছা মেঘের আয়তন আর ওজন কত হয় এটা কি আন্দাজ করা যায়? এটা আন্দাজ করা খুব, আয়তনটা আন্দাজ করা যায়, মানে কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা হ্যাঁ। আন্দাজ করা যায়, কিন্তু ওজনটা আন্দাজ করা একটু ডিফিকাল্ট। মেঘের মধ্যে তো জল থাকে, কত লিটার জল থাকে এটা আন্দাজ করা যায়? সেটাও আন্দাজ করা, কারণ জল মেঘের মধ্যে যে রয়েছে যতক্ষণ না সেটা গ্রাউন্ড অবধি আসছে, হ্যাঁ। আমরা গ্রাউন্ড এলে তো আমরা মেজার করতে পারছি যে কতটা রেনফল হয়েছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া করা যায়। হ্যাঁ যতক্ষণ না নামছে ততক্ষণ প্রেডিক্ট করা খুব মুশকিল। তা ব্যাপারটা এবার হচ্ছে আয়তনের উপর ডিপেন্ড করে হুম আন্দাজ করা যায় যে এখানে এত থেকে এত মিলিলিটার বৃষ্টি হতে পারে, হুম সেটা ডিপেন্ড, কিছুটা আন্দাজ করা যায়, কিন্তু অ্যাকুরেটলি প্রেডিক্ট করা মুশকিল যতক্ষণ না রেনটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে, মাটিতে আসছে। এই এত মানে অনেক হাজার হাজার লিটার জল তো থাকে হ্যাঁ, মেঘের মধ্যে, অনেক হাজার কি লক্ষ লক্ষ লিটারও থাকতে পারে। কি করে থাকে মানে এত জল কি করে উপরে গিয়ে কারণ ভেসে থাকে? সমুদ্র থেকে বা আমরা জানি আমাদের পৃথিবী থেকে তিন ভাগ জল, এক ভাগ স্থল। হ্যাঁ তো 3 ভাগ জল থেকে কন্টিনিউয়াসলি ইভাপোরেট হচ্ছে জল। সমুদ্রে তো ধরুন হচ্ছে হয়ে উপরে হয়ে জমা উপরে হচ্ছে, জমা কিভাবে হচ্ছে। হচ্ছে? জমা হচ্ছে লেয়ারের টেম্পারেচার, মেঘের তো একটা ওজন আছে, তো নিশ্চয়ই আছে, লক্ষ লিটার জল আছে মানে জল তো প্রচন্ড ভারী হয়, ভারী হয়, সেটা উপরে কি করে থেকে যাচ্ছে? ওপরে থেকে যাচ্ছে, টেম্পারেচারের জন্য ট্র্যাপ হয়ে যাচ্ছে। আমরা জানি বিভিন্ন যে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার রয়েছে, হ্যাঁ তো বিভিন্ন লেয়ারের টেম্পারেচার বিভিন্ন রকম হয়। হ্যাঁ এবার ধরুন হাই টেম্পারেচার রয়েছে, হ্যাঁ একটা ওয়াটার পার্টিকেল ওপরের দিকে অ্যাসেন্ড করছে, হ্যাঁ যত হাই টেম্পারেচার হবে তত ওয়াটার পার্টিকেল হালকা হবে। হ্যাঁ আর ওপরে ধরুন
লো টেম্পারেচার রয়েছে, হ্যাঁ তাহলে লো টেম্পারেচার রয়েছে, তাহলে ঠান্ডাটাকে ও ক্রস করতে পারছে না, ওখানে হ্যাঁ। গিয়ে ট্র্যাপ হয়ে যাচ্ছে, আচ্ছা মানে গ্যাস বেলুনের মতো আর কি। হ্যাঁ ওখানে গিয়ে ট্র্যাপ হয়ে যাচ্ছে, ট্র্যাপ হয়ে ওখানে সারি 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 এবার ততক্ষণ অবধি জমা হতে থাকবে যতক্ষণ না ব্রেকডাউন পয়েন্টটা রিচ করছে। আচ্ছা মানে গ্র্যাভিটেশনাল হ্যাঁ, পুল হ্যাঁ আর ওপরের দিকে যে প্লবতা বায়ান্সি হ্যাঁ গ্যাস বেলুনে, হ্যাঁ গ্র্যাভিটেশনাল পুল যখন বেশি হয়ে যায় হ্যাঁ। তখন কিন্তু রেনফলটা হয়। আচ্ছা সেটা মানে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স ওপরের দিকে আর নিচে হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল, এই দুটো যতক্ষণ ব্যালেন্স আছে ততক্ষণ রেনফল হচ্ছে না। যেই গ্র্যাভিটেশনাল পুল বেশি হয়ে যাবে তখন রেনফলটা শুরু হবে। আচ্ছা এই যে বিদ্যুৎ চমকায় তার সাথে বৃষ্টি হওয়ার কি সম্পর্ক আছে, মানে বিদ্যুৎ চমকাবে তবেই বৃষ্টি হবে? বিদ্যুৎ চমকাচ্ছে কখন, যখন সেখানে সিবি ক্লাউড রয়েছে, কিউমুলোনিম্বাস ক্লাউড রয়েছে। সেগুলো কি? কিউমুলোনিম্বাস ক্লাউড যে বললাম, যার ভার্টিক্যাল এক্সটেন্ট রয়েছে। আচ্ছা। কিউমুলাস ক্লাউড, সেটার মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার রয়েছে, হ্যাঁ কালো একদম, কিন্তু খুব উঁচু, এরকম ফুলকপির মতো মেঘ, কিন্তু নিচ থেকে একদম ওপর অব্দি রয়েছে। আচ্ছা তো সেই ক্লাউডটা হচ্ছে বৃষ্টি, মানে সবচেয়ে ভয়ঙ্কর ক্লাউড। ওই ক্লাউডটা থাকা মানে বৃষ্টি হবেই হবে। আর বিদ্যুৎ চমকায় কিভাবে? বিদ্যুৎ চমকায় ওই ক্লাউডের উপস্থিতির জন্য, মানে- দুটো লেয়ার, ক্লাউডের দুটো লেয়ার যখন ঘষা খাচ্ছে বা একটা ক্লাউড অন্য ক্লাউডের সাথে ঘষা খাচ্ছে, হ্যাঁ তখন গিয়ে ওখানে ফ্রিকশনের কারণে বিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা এবার বিদ্যুৎ চমকানোর ফলেই কি বৃষ্টি হয় নাকি এমনি ভারী হয়ে গেলেও বৃষ্টি হতে পারে? ইন্ডিকেশন, বিদ্যুৎ চমকানোটা একটা ইন্ডিকেশন যে পরবর্তীতে বৃষ্টি হতে পারে, কারণ ওখানে নাও ওই হতে area- পারে। নাও হতে পারে, আচ্ছা নাও হতে পারে। মানে তাহলে বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানোটা না, directly- আবশ্যিক কোনো না, না, সম্পর্ক নেই? আবশ্যিক কোনো সম্পর্ক নেই। মানে বিদ্যুৎ না চমকালেও বৃষ্টি হতে পারে, হ্যাঁ, হতে আবার পারে। বিদ্যুৎ চমকালে বৃষ্টি নাও নাও হতে হতে পারে। নাও আচ্ছা মানে মেঘটা ভারী হলেই বৃষ্টি হবে, এটাই হচ্ছে মূল হ্যাঁ, কারণ। এটাই হচ্ছে, যখনই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, যত হ্যাঁ। ওপরে যাচ্ছি তত কি প্রেসার কমছে। হুম তাহলে এমনিতে যে কোনো কিছু এয়ার আমরা কি জানি, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, হ্যাঁ নিচে প্রেসার সবচেয়ে বেশি, হ্যাঁ যত উপরে যাচ্ছি তত প্রেসার কমছে। হ্যাঁ তাহলে এয়ার হালকা জিনিসের ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে সে ওপর দিকে যাবে, হ্যাঁ কিন্তু তার উল্টো দিকে রয়েছে গ্র্যাভিটেশনাল পুল। হ্যাঁ তো যতক্ষণ দুটো ব্যালেন্স রয়েছে ততক্ষণ বৃষ্টি হচ্ছে না। যেই গ্র্যাভিটেশনাল পুল ডমিনেট করছে হ্যাঁ। তখনই মেঘ ভাঙা বৃষ্টি যেটাকে বলে, মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ছে। আরও হয়তো অনেক প্রশ্ন পরে আসতে পারে, যাই হোক ধন্যবাদ। থ্যাংক ইউ।